বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। আমাদের মধ্যে সহনশীলতা এবং অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি সম্মান জানানো শিখতে হবে। দ্বিমত পোষণ তো করবেই। এখন সবাই বলে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এখন কেন আমাদের মধ্যে এত দ্বিমত হবে? আরে দ্বিমত তো হবেই। এটা যারা বলে তারা তো গণতান্ত্রিক প্রত্যাশায়, তারা এখনো মনে করছে শেখ হাসিনা যেরকম মনে করতো সবাইকে এক জায়গায় থাকতে হবে, তাই তো আমরা সেই মন মানসিকতায় পরিচয় দিচ্ছি। দ্বিমত তো হতেই হবে। এই জন্য তো আমরা ভিন্ন ভিন্ন দল করেছি, ভিন্ন ভিন্ন মত, আমাদের দর্শন আলাদা, আমাদের চিন্তা ভাবনা, আগামী দিনের যে আমাদের রাজনৈতিক পরিকল্পনা, এটা ব্যবধান তো থাকবেই, খুবই স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে ব্যবধান থাকার পরে আমাদের মধ্যে সহনশীলতা তো থাকতে হবে। আমরা একজনের মতের সাথে দ্বিমত পোষণ করে সেই মতের প্রতি রেসপেক্ট দেখাতে তো কোনো অসুবিধা নেই। এখন যেরকম আজকে অনেকে বলেছেন, সত্যি কথা বলতে কি যে সংস্কারের কথা আসছে, সংস্কারের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু কতটুকু সংস্কার হবে এখানে তো দ্বিমত থাকা অস্বাভাবিক কিছুটা। আমি তো আগেই বলেছি প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা ভাবনা দর্শন আছে, সুতরাং সংস্কারের বেলায় আমাদের মধ্যে দ্বিমত থাকবে না এটা তো বিশ্বাস করার কোনো কারণ নেই। দ্বিমত থাকবে, কথা হচ্ছে যতটুকু ঐক্যমত হতে পারে সেটা নিয়ে আমরা এগিয়ে যাই, আর যেখানে ঐক্যমত হবে না সেটা আমি জনগণের কাছে নিয়ে যেতে হবে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে তো আপনি সেটা যেখানে ঐক্যমত যতটুকু হবে না সেটা জনগণের কাছে আগামী নির্বাচনে আপনি নিয়ে যান। যেমন অনেকে পিয়ারের কথা বললেন, পিয়ার, আমি কোনো পিয়ারের পক্ষে বিপক্ষে যদি এখন বলতে হয় আমাকে অনেক কিছু বলতে হবে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। তো পিয়ারের ব্যাপারে যদি কোনো দ্বিমত থাকে তাহলে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে নিয়ে যান, আপনার পিয়ারের ইস্যুটা জনগণের কাছে নিয়ে যান যে আমরা নির্বাচিত হলে আগামী দিনে বাংলাদেশের পিয়ার সিস্টেম নিয়ে আসব। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাস করেন, পিয়ার করেন। কিন্তু আপনি পিয়ার চান, আরেকজন চায় না, আপনি পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না, পিয়ার ছাড়া এই ধরনের মন্তব্য তো শেখ হাসিনার মন মানসিকতা। আমার কথা মানতে হবে। আর আমাদের কে দায়িত্ব দিচ্ছে? এট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের এতদিন বলে আসছি আমরা বক্তৃতায় জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাই। তো মালিকানা যদি ফিরিয়ে দিতে চান, লেট দ্য পিপল ডিসাইড। সেটা তো আপনি জোর করে এখন আপনাকে পিয়ার দিতে হবে, আরেকজন যদি বলে আমাকে একজন ওদিন আলোচনার মধ্যে বলে একটা, তাহলে পিয়ার এমনি ভোট হোক, ঠিক আছে, তো পিয়ারের জন্য একটা আলাদা ব্যালট পেপার হোক, একজন বলছে আর কি একটা আলোচনায়। তা আমি বলছি ভালো কথা, আপনার জন্য পিয়ারের জন্য একটা ব্যালট থাকবে, আমারও আর 3টা দাবি আছে, আমার 3টা দাবির জন্য আরেকটা 3টা ব্যালট থাকবে, আর অন্যান্য সব দলের বিভিন্ন দাবি আছে তাদের জন্য কিছু ব্যালট আলাদা থাকবে। বাংলাদেশের মানুষ ওই গবেষণা করতে করতে সে আর ভোট কাস্ট করতে পারবে না। সুতরাং এই ধরনের অবাস্তব কথা যারা জনবিচ্ছিন্ন তারা এই সমস্ত কথা বলতে পারে। কোন বাংলাদেশের জনগণের পক্ষে কোনো মতেই সম্ভব না এই ধরনের একটা প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে কোনো সিদ্ধান্ত। আপনি একইভাবে তো আপনি করতে পারেন, আপনার নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আপনার ম্যানিফেস্টোর মধ্যে আপনি বলেন আমি পিয়ার চাই, অথবা আর কিছু চান, আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন। এখন কেন এখানে ঠেলাঠেলি করছেন? ঠেলাঠেলি করতে লাভ হবে না। হিস্টোরিক্যালি যেটা প্রমাণ হয়েছে, আমি আপনাদের কাছে পরিষ্কার, আমার কাছে রেকর্ড আছে এগুলো, হিস্টোরিক্যালি যেটা প্রমাণ হয়েছে, এই বিপ্লব উত্তর অথবা আপরাইজিং উত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে, সার্ভাইভ করেছে। যারা এই ধরনের এই মতবিরোধ সৃষ্টি করে এই নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়েছে সেই সমস্ত দেশে আপনি দেখবেন চরম বিরোধে গেছে, গৃহযুদ্ধ চলছে, সমাজে বিভক্তি হয়েছে, অর্থনীতি তাদের ভেঙে পড়েছে, কারণ তারা আর কোনোদিনও ওই সঠিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার মতো অবস্থায় যেতে পারে না। এমন অবস্থায় মতবিরোধ যায়, এমন অবস্থায় বিভক্তি যায় যে আপনি সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে যাওয়া সম্ভব হয় না।
একজন ভালো বলছে 1 বছর অলরেডি দেরি হয়ে গেছে। 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে গেলে আজকে বাংলাদেশ আরো ভালো অবস্থায় থাকতো। আপনি যত ডিলে করবেন তত বেশি আপনার দেশের গণতন্ত্র, অস্থিতিকর স্থিতিশীলতা সবকিছু বিপন্ন হবে, এবং সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কোনো কিছু পারফরমেন্স আমরা, বিনিয়োগ শুধু না, কোনো সিদ্ধান্ত আমরা কেউ গ্রহণ করতে পারছি না। এবং এই যে আইজি সাহেব ভালো বলেছেন, পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন আমি তুলতে পারি, কিন্তু পুলিশের সক্ষমতা প্রমাণ করতে গেলে তার পিছনে যে পলিটিক্যাল ওয়েট লাগে, যে পলিটিক্যাল মাসেল লাগে, সেটা তো অ্যাবসেন্ট। এটা অস্বীকার করা যাবে? আপনি পলিটিক্যাল ওয়েট অ্যান্ড মাসেল ছাড়া আপনি বাংলাদেশে এখন অবস্থাটা কি? এখানে সরকার আছে, জনগণ এখানে আছে, মাঝখানে ব্রিজ বলে কিছু নাই। ব্রিজটা কি? ব্রিজটা হচ্ছে ইলেকটেড পার্লামেন্ট। সেই ব্রিজ না থাকাতে পুলিশের মধ্যে আজকে সেই চেক অ্যান্ড ব্যালেন্স নাই, স্থানীয়ভাবে নাই, কেন্দ্রীয়ভাবে নাই। আপনার সিভিল সার্ভিসে চেক অ্যান্ড ব্যালেন্স নাই, কারণ কে দেবে চেক অ্যান্ড ব্যালেন্সটা? এটা তো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট। সরি টু সে, ইন্টেরিয়াম ইজ ইন্টেরিয়াম, নাথিং মোর, নাথিং লেস। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। এবং ওনাদের থেকে আমার এক্সপেকটেশন খুবই সীমিত। অনেকে বলছে এটা পারে না, সেটা পারে না। আরে পারার কিছু তো নাই, বাট ইটস এন ইন্টেরিয়াম গভর্নমেন্ট। আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম দেম। তাদের থেকে আমি যেটা এক্সপেক্ট করি যে বাংলাদেশে তাদের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ট্রানজিশনারি গভর্নমেন্ট হিসাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে দেওয়া, এটা হচ্ছে তাদের প্রাইমারি দায়িত্ব। এবং সেই দায়িত্বটা যদি তারা পালন করে, আই এম কোয়াইট হ্যাপি অ্যাবাউট ইট। আমার আর কোনো এক্সপেকটেশন নাই। কিন্তু অনেকে বলে, এই যে অনেক সংস্কারের কথা বলে, একটা গভর্নমেন্ট কিভাবে একটা ইন্টারিম অবস্থায় আপনার এতগুলো দায়িত্ব পালন করে বাংলাদেশকে একটা জায়গায় আনবে? শুধু আমাদেরকে তো সেই জায়গায় বুঝতে হবে। এখন আমি একটু সংক্ষিপ্তভাবে ইয়েতে ফিরে আসি, আমাদের প্রবাসীদেরকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। তারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তাদের জন্য আলাদা ডিসকাশনেরও দরকার নাই, আলাদাভাবে দেখারও কোনো প্রয়োজন নাই। জাস্ট ট্রিট দেম অ্যাজ ইকুয়াল উইথ এভরি আদার বাংলাদেশি সিটিজেন। ট্রিট দেম অ্যাজ ইকুয়াল। তাহলে আপনার 80% প্রবলেম সলভ। এই যে বাংলাদেশে যদি একটা বিনিয়োগ, আমার দেশে বসে যদি আমি একটা বিনিয়োগ করতে পারি, একজন প্রবাসী যাতে ইকুয়াল টার্মসে, একই টার্মসে বাংলাদেশে এসে বিনিয়োগ করতে পারে, তার জন্য আপনি লাইফটা আলাদাভাবে দেখার তো দরকার নাই। বরঞ্চ সে ফরেন কারেন্সি, আমরা বিদেশি বিনিয়োগের জন্য পাগল হয়ে গেছি, কারণ তারা ফরেন কারেন্সি নিয়ে আসবে, বিনিয়োগ করবে। এরাও তো বিনিয়োগ করবে ফরেন কারেন্সি নিয়ে এসে। আমাদের বাংলাদেশি যারা, তারাই তো ফরেন কারেন্সি নিয়ে এই দেশে আসবে। তো সুতরাং বরঞ্চ তার জন্য আরেকটা স্টেপ, সুযোগটা সৃষ্টি করে দেওয়া দরকার, যে ফরেন কারেন্সি নিয়ে যারা বিনিয়োগ নিয়ে আসবে তাদের জন্য একটা ইনসেন্টিভ আমাদের থাকা দরকার। সোজা কথা, আমাদের যারা শ্রমিক যারা আছে, যেটা বাংলাদেশের আজকে শ্রমিকদের জন্য রেমিটেন্সের যে দুইটা জায়গা, একটা হচ্ছে রেমিটেন্স, হচ্ছে গার্মেন্টস। শ্রমিকদের বিষয়টা তো জিয়া রহমান সাহেব অনেকে বলেছেন ইতিমধ্যে, যে জিয়া রহমান সাহেব যখন স্বাধীনতার পরে দেখতে পেয়েছে বাংলাদেশে যেই অর্থনৈতিক অবস্থা, এখানে আমার জনগণকে এখানে কি বলে চাকরি, কর্মসংস্থান, এই ইকোনমিতে আমার এতগুলো জনগণকে কর্মসংস্থান করার সৃষ্টি সম্ভব নয়। তখন উনি মিডল ইস্টে গিয়ে এই প্রটোকলগুলি সই করেছেন, যে ভাই আমার দেশের জনগণকে যে চাকরি দিতে হবে তোমাদেরকে। এবং মিডল ইস্টে উনি যে প্রটোকলগুলি সই করেছে, তার মাধ্যমেই কিন্তু শুরু হয়েছে বাইরে যাওয়া। তো সুতরাং এটা উনি অনুধাবন করেছেন একটা পর্যায়ে, যখন যে কোনো শ্রমিক ওখানে যেতে পারত। কিন্তু আমাকে সেটা উন্নতি করতে হলে আমাদেরকে এদেরকে স্কিল করতে হবে, এদেরকে রিস্কিল করতে হবে, এদেরকে আপ স্কিল করতে হবে, যার যা আছে আর কি। এবং এই যে আপনি রেমিটেন্স আজকে 24 বিলিয়ন বলছেন, দ্য মোমেন্ট আমরা একটা স্কিল, সেমি স্কিল, আপ স্কিলিং করে লোক পাঠাতে পারবো, এই রেমিটেন্স তো এই সংখ্যার মধ্যে 50 না 60 70 বিলিয়ন 100 বিলিয়নে চলে যাবে। এবং এটাই কিন্তু অন্যান্য দেশে হচ্ছে। আপনি ফিলিপিনে বলেন, এমনকি নেপালে বলেন,
সবাই স্যালারি কিন্তু আমাদের চেয়ে বেশি, কারণ তারা বিভিন্ন জায়গায় দু চারটা ইংরেজি বলতে পারে। আপনি দেখবেন এয়ারপোর্টে তারা কোথায় আমাদের দেশের লোকরা ফ্লো সুইপ করতেছে, আর একটু দূরে গিয়ে দেখবেন একটা লোক দুইটা চারটা, এমন কোনো ভালো ইংরেজি না, কমিউনিকেট করতে পারে, তার স্যালারি কিন্তু 3 ডবল হচ্ছে ওখানে। তা আমাদেরকে এই জায়গায় ইনভেস্ট করতে হবে। অনেকে যেটা বলেছেন, বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের জন্য যে দুটা ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে এডুকেশন, এর কোনো ব্যতিক্রম নাই। আমরা এই জন্য সিদ্ধান্ত নিয়েছি, যদি সুযোগ থাকে আগামী দিনে আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে জিডিপির 5% আপ টু 5% বিনিয়োগ করব। এটা আমাদের সিদ্ধান্ত। কারণ বিনিয়োগ না করলে আপনি স্কিলিং কিভাবে করবেন, রিস্কিলিং আপস্কিলিং কিভাবে করবেন? আপনাকে প্রত্যেক জায়গায় ইনস্টিটিউট করতে হবে, প্রত্যেক জায়গায় গ্রামে গঞ্জে উপজেলা লেভেলে সবাইকে স্কিলিং এর অংশ করতে হবে, অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে, নার্সিং ইনস্টিটিউট করতে হবে আপনাকে। এমনকি আমাদের দেশে এই থিয়েটার কোনো ইনস্টিটিউট নাই। দিস ইজ এ বিগ ইকোনমিক ইস্যু কিন্তু আমাদের দেশে সিনেমা ইত্যাদি যারা করে তারা কোনো ওই ইন্ডিয়ান কতগুলো ইনস্টিটিউটে যায় অথবা অন্য জায়গায় যায় অথবা এমনি নাটক সিনেমা করতেছে। বাট এইগুলো হচ্ছে বিরাট আপনার সফট পাওয়ার একটা দেশের জন্য। আপনার দেশের থিয়েটার ইন্ডাস্ট্রি কি আছে, আপনার দেশের আর্টিজেনরা গ্রামে গঞ্জে কামার কুমার তাঁতি, দিজ আর ইকোনমিক পাওয়ার। আমরা তো খালি এখন ইকোনমিক পাওয়ারটা নিয়ে আসছি, বড় বড় ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছি, আমরা ইকোনমিক পাওয়ারটা সার্ভে। কিন্তু আপনার কামার কুমার এদের প্রোডাক্টকে যদি আপনি মনিটাইজ করেন, আপনি যদি এদেরকে শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট করেন, তাদেরকে আপনি তাদের প্রোডাক্টগুলোকে ইনপুটগুলো সাপ্লাই করেন, তাদেরকে আপনি ব্র্যান্ডিং করার সুযোগ করে দেন, তাদেরকে আপনি ডিজাইনিং সুযোগ করে দেন, আপনি দেখবেন তার যে 500 টাকার জিনিস যে প্রোডাক্ট সে বিক্রি করতেছে, সে অনলাইন অ্যামাজনে আলিবাবাতে গিয়ে, আমরা যদি খালি সরকার থেকে এই সাপোর্টগুলো তাদেরকে দিই আপ টু দ্য সেলিং প্ল্যাটফর্ম, 500 টাকার জিনিস 5,000 টাকা সারা দুনিয়া বিক্রি হচ্ছে। থাইল্যান্ডে 1 ভিলেজ 1 প্রোডাক্ট, কিচ্ছু না, যার যার বাড়িতে প্রোডাক্ট করতেছে। আমরা নিজেরা ভিজিট করেছি এগুলো, কিচ্ছু না, ঘরে বসে বসে। আগে থাইল্যান্ডে যেতে সে 50 টাকা $5 বিক্রি করতো, অ্যামাজনে আলিবাবাতে গিয়ে সে $50 বিক্রি করতেছে। ওখান থেকে শিপমেন্ট হচ্ছে সরাসরি, কোথাও যেতে হচ্ছে না। তো বাংলাদেশের অর্থনৈতিক যে পটেনশিয়াল, গ্রামে গঞ্জে যারা আছে কামার কুমার আর্টিজেন্স আমাদের যারা আছে, আমরা তাদেরকে মনিটাইজ করতে পারি নাই। তো উই হ্যাভ টু মনিটাইজ দেম। আমাদের যারা আর্টিস্ট আছে তাদের মনিটাইজ করতে, আমাদের যে গান, যত ধরনের গান আছে বাংলাদেশে, এদেরকে আমরা মেইন স্ট্রিমে আনতে পারি নাই ইকোনমিতে, এদেরকে মনিটাইজ করতে পারি নাই। আমাদের থিয়েটার, আমরা লন্ডনে গেলে $500, $200, $300 দিয়ে থিয়েটার দেখি, অথচ বাংলাদেশের থিয়েটার ইন্ডাস্ট্রিকে আমরা ডেভেলপ করতে পারি নাই, মনিটাইজ করতে পারি নাই। সো দিজ আর দ্য এরিয়াজ। ইকোনমিতে খালি ম্যানুফ্যাকচারিং আর এক্সপোর্ট আর রেমিটেন্স না, যে আমাদের দেশের গ্রামে গঞ্জে যে মানুষগুলো আছে তাদেরকে আমাদেরকে ইকোনমিক পার্টিসিপেশনে আনতে হবে, তাদের প্রোডাক্টগুলোকে স্কিল সাপোর্ট দিতে হবে, তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দিতে হবে, ইনপুট দিতে হবে, ক্রেডিট সাপোর্ট দিতে হবে, সেলিং ব্র্যান্ডিং সাপোর্ট দিতে হবে, প্ল্যাটফর্ম দিতে হবে সেল করার জন্য। আপনি দেখবেন যার যার অবস্থানে থেকে কোনো মাইগ্রেশন কমে যাবে ঢাকা শহরে, সবাইকে আমরা ইন্টিগ্রেট করতে হবে। সুতরাং ব্র্যান্ডিং, দিস ইজ অল সফট পাওয়ার, দিস ইজ অল সফট পাওয়ার একটা দেশের জন্য, দিস ইজ ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং খালি রপ্তানি করে আর বড় বড় ওইগুলো, দিস আর অল ব্র্যান্ডিং। আপনাকে আপনার থিয়েটারে যে যাচ্ছে, এটা হচ্ছে অলসো ব্র্যান্ডিং ফর ইউর কান্ট্রি। তো সুতরাং আমার মনে হয় বিদেশিদের আমরা খালি এক কথা, শেষ কথা যেটা আমি বলছি, যে ট্রিট দেম ইকুয়ালি, আর কিছুই দরকার নেই, তাদেরকে বরঞ্চ এক্সট্রা সুযোগ দেন, এই মানুষগুলোকে সম্মান দেন, এই মানুষগুলোকে আপনার দেশের নাগরিকের ভোটাধিকার, যেটা বিএনপি 2018 সন থেকে আমাদের ম্যানিফেস্টোতে আমরা অনুরোধ করছি বিদেশিদের ভোটের অধিকার দেওয়ার জন্য। আপনি তার অধিকার যতক্ষণ প্রতিষ্ঠিত, একটা লোক যখন ভোট দেয়, আপনার এই আন্দোলনে, শেখ হাসিনা ফেসিস বিরোধী আন্দোলনে আমার সুযোগ হয়েছে, কারণ আমি যেহেতু ফরেন রিলেশন কমিটির বিএনপিতে দায়িত্ব ছিলাম, আমি কিন্তু এই প্রবাসীদের সাথে সরাসরি কাজ করেছি। আমি সরাসরি বিভিন্ন দেশে গিয়েছি, তাদেরকে
উদ্বুদ্ধ করেছি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার জন্য, তাদের সাথে অনেক জায়গায় যোগও দিয়েছি, এবং এমনকি রেমিটেন্স বন্ধের ব্যাপারে আমরা সবাই কিন্তু কাজ করেছি যে তখন, এবং ওরা নিজেরা রেমিটেন্স পর্যন্ত বন্ধ করে দিয়েছে খালি দেশপ্রেমের জন্য। এবং আবার এই যে আজকে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এটা মূল কারণ হচ্ছে রেমিটেন্স আবার আসতে শুরু করছে। এই যে রিজার্ভ বেড়েছে, টাকার ভ্যালু ফিরে পাচ্ছে, আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি, যেটা মূল কারণ হচ্ছে যে রেমিটেন্স ফিরে এসছে বাংলাদেশের মানুষের, তারা ফিরে দিয়েছে রেমিটেন্সটা। তো সুতরাং খুব সিম্পল ব্যাপার, এটা বহুগুণ আমরা বাড়াতে পারি এই রেমিটেন্সকে, শুধুমাত্র আমাদের তাদেরকে পলিসি সাপোর্ট দেওয়ার মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর বক্তব্য দিতে গেলে অনেক লম্বা বক্তব্য হবে, এখানে শেষ করছি। ধন্যবাদ।